হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মালিনী, আমি আর সেরে উঠবো না হয়তো কোনোদিন। আজ 2 মাস হয়ে গেল, আমার পা দুটো আজও সুস্থ হলো না। ওগো, ভগবানের ওপরে বিশ্বাস রাখো, তিনি যে অন্তর্যামী। তুমি চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, তোমার পাও ঠিক হয়ে যাবে। হবে না গিন্নি, হবে না, আমার পা আর ঠিক হবে না। আজ 2 মাস হলো এভাবেই বিছানায় শুয়ে আছি, কারখানার চাকরিটাও রইল না গিন্নি। ওগো, ভগবান যে সব দিকে মারে না। আমাদের বাড়ির গাই বাছুরের দুধ বিক্রি করে যে টাকা পাই, তা দিয়েই যে সংসারটা চলে যাচ্ছে। মা, তুমি আবার সেই আলু সিদ্ধ দিয়ে আমাকে ভাত দিয়েছো। রোজ রোজ আলু সিদ্ধ আর ভাত আমার আর ভালো লাগে না মা। আমার বন্ধুরা সবাই কত ভালো ভালো খাবার খায়। মিনি, কতবার যে তোকে বলেছি, যখন যেমন তখন তেমন করেই থাকতে হয়। তুই তো দেখছিস, তোর বাবা আজ 2 মাস হলো ঘরেই আছে, কারখানার চাকরিটাও চলে গেছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নেব, তোমাকে একটুও বিরক্ত করব না। সত্যি আমার ছেলেটার শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য বৌমারও আজ কত দুর্দশা, তাও কত ধৈর্যের সাথে সব কিছু সামলে নেয়। না 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 দোলন, আমি টাকা ধার নিতে পারবো না। আমার না হয় কদিন একটু আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেব, তাতে কি হয়েছে? কিছু মনে করো না মালিনী বৌদি, এই হলো তোমার এক দোষ। তুমি এখন কষ্টে আছো, টাকা ধার দিতে চাইছি, তাও তুমি নিতে চাইছো না। দোলন, ছোটবেলায় মা একটা কথা বলতো, টাকা তখনই ধার নিবি যখন সেই টাকাটা শোধ করতে পারবি। তুই তো দেখছিস বোন, আমাদের এখন অবস্থা অত্যন্ত খারাপ, কোনোদিন টাকা শোধ করতে পারবো কি না তাও জানি না, তাই টাকা আমি ধার নিতে পারবো না রে। আমি তো তোমার নিজের ননদ, টাকা ধার নিতে এত অসুবিধা কিসের? তাছাড়া আমি তো একই পাড়াতেও থাকি। সে তুমি যাই বলো দোলন, টাকা আমি ধার নিতে পারবো না। কিরে দোলন, বাইরে এসব কি শুনছি? কেন বৌদি, আবার কি হলো? কি শুনেছো তুমি? আমি একটু চোখটা লেগে গেছিল, তাই শুয়ে পড়েছিলাম। গরুর দুধ দিতে গিয়ে শুনলাম গ্রামের লোকেরা সব বলা বলি করছে, তোর আলুর চপ খেয়ে গ্রামের অনেকে নাকি অসুস্থ হয়েছে। কালকের কিছু বাসি আলু সেদ্ধ রয়ে গেছিল, সেটাই আজকে চপ বানিয়ে বিক্রি করে দিয়েছি। ও নিয়ে অত চিন্তা করো না, কয়েকদিন হয়তো একটু পেট খারাপ হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। এই গ্রামে আমি ছাড়া চপ বেগুনির দোকান আর আছেই বা কোথায়? এটা তুই ঠিক করিসনি দোলন, কেননা খাবারের মতো জিনিস লোকে বিশ্বাস করে নেয়, সেখানে বাসি জিনিস বিক্রি করা অন্যায়। তুমি তোমার ওই ন্যায় আর ধর্ম নিয়েই থাকো বৌদি, আমি অত সৎ হতে পারবো না। গ্রামের মানুষ সুস্থ হয়ে গেলে আবার আমার দোকানে আসবে। হে প্রভু, আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর, আর আশীর্বাদ করো সংসারের সকলের দায়িত্ব যেন আমি ভালো করে এমনভাবেই পালন করতে পারি। মা, তুমি তো দেখি সব সময় ঠাকুরকে ডাকো, কই
ঠাকুর তো তোমায় দেখা দেয় না। ঠাকুর আমাদের দেখা দেবে? অত সৌভাগ্য নিয়ে আমরা জন্মাইনি রে মা। তবে হ্যাঁ, মন থেকে ডাকলে ঠাকুর সেই ডাকে নিশ্চয়ই সাড়া দেয়। মোটেও দেয় না, বাবা সেই কবে থেকে অসুস্থ, এখনো ভগবান সুস্থ করে দিচ্ছে না। সবাই এবার পুজোয় নতুন জামা কিনে নিয়েছে মা, আমার একটাও নতুন জামা এখনো হয়নি। মিনি, গাই বাছুরের দুধ বিক্রি করে যেটুকু টাকা পাই তা দিয়েই সংসার চালাচ্ছি। এবছর মনে হয় তোকে আর নতুন জামা কিনে দিতে পারবো না রে মা। যাই বলো মা, বৌদি একটু বেশি ধার্মিক, অত ধর্ম টর্ম করে কিচ্ছু হয় না। মালিনী আলাদা ধাতু দিয়ে গড়া, তুই যতই ওকে বোঝাস ও অন্যায় করবে না, আর ও অধর্মের কাজও করবে না। যেভাবেই হোক কষ্ট বিষ্ট করে হলেও ওইভাবেই দিন কাটাবে। করে তো শুধু কষ্টই পাচ্ছে বৌদি। এই যে আমি বাসি আলু দিয়ে চপ বানিয়ে বিক্রি করে দিলাম, 3 দিন নয় বিক্রি হলো না, আজ থেকে তো আবার বিক্রি হচ্ছে, তাতে কার কি? হে প্রভু, এভাবে আর কত দিন কষ্ট দেবে ঠাকুর, কত দিন কষ্ট দেবে? আমার স্বামীর দুঃখ যে আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুর। কাঁদছিস কেন রে মা? এভাবে সাত সকালে উঠোনে বসে এমন করে কেউ কাঁদে রে মা? বল, তোর কিসের কষ্ট? আমি এক জাদুকর, তোর সব কষ্ট দূর করে দেব। বাবা, আমার স্বামী আজ 3 মাস হয়ে গেল বিছানা থেকে উঠতে পারে না। পা দুটো মনে হয় আর কখনো ঠিক হবে না। ঠাকুরের প্রতি অসীম আস্থা রেখেছি, তাও কিছু হচ্ছে না। শোন, আমার কাছে এমন এক রত্ন আছে যেটা তুই বাজারে বিক্রি করলে তোর সব অভাব চলে যাবে, অনেক টাকার মালিক হয়ে যাবি। ক্ষমা করবেন বাবা, আমার কোনো রত্ন চাই না। আমার স্বামী আমার রত্ন, সংসারই আমার রত্ন। আপনি আশীর্বাদ করুন বাবা, আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। সৎ পথে থেকে আমরা ঠিক রোজগার করে নেব। তোর কথায় আমি খুশি হয়েছি রে মা। আমি তো তোকে পরীক্ষা করছিলাম। তুই যার আরাধনা করিস আমি স্বয়ং সে ব্রাহ্মণের ছদ্মবেশে তোর কাছে হাজির হয়েছিলাম। আজ থেকে তোর সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হে কি, এ কি, আমার গায়ে যে কাঁটা দিচ্ছে। আমি কি তবে সাক্ষাৎ ভগবানের দর্শন পেলাম? মালিনী, ও মালিনী, ও বলি কই গেলে? এই দেখো দেখো, আমার পা ঠিক হয়ে গেছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। সত্যি গিন্নি, আমি যে আবার সুস্থ হব স্বপ্নেও ভাবিনি। সত্যি সবই ভগবানের আশীর্বাদ। আর শোনো, একটা ভালো খবর আছে। যে কারখানায় কাজ করতাম সেই মালিক কাল থেকে আমাকে কাজে যেতে বলেছে। সবই ভগবানের আশীর্বাদ গো। তিনি যদি আশীর্বাদ না করতেন আজ তুমি সুস্থ হতে না, আর তোমার চাকরিও ফিরে পেতে না। সে তুমি ঠিকই বলেছ গিন্নি। যাই, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি। আজ আর দেরি না করে তাড়াতাড়ি একটু মাছ আর মাংস নিয়ে আসি। সবই তো বুঝলাম, কিন্তু মাছ মাংস যে অনেক টাকা দাম, আমার কাছে যে এত টাকা নেই গো। তোমাকে তো বলাই হয়নি গিন্নি, কারখানার মায়না বাড়িয়ে দিয়েছে। এ মাস থেকে আমরা সবাই 15,000 টাকা করে পাবো। আর মালিক আমার কষ্ট শুনে 2,000 টাকা ধার দিয়েছে। যাক বাবা, আমাদের তবে কষ্টের দিন শেষ হলো। মিনিকে এবার একটা ভালো জামাও কিনে দেব, কতদিন ধরে মেয়েটা বলছে।
কি মজা কি মজা, আজকে খাসির মাংস দিয়ে আমি ভাত খাবো আর আমার একটা নতুন জামা হবে। হ্যাঁ রে মা, কতদিন ধরে বলছিস, আজই তোর বাবা তোর জন্য নতুন জামা কিনে আনবে। আর হ্যাঁ, চল আমি এবার রান্না করতে যাই, কতদিন ভালো মন্দ খাওয়া হয়নি। হ্যাঁ মা, তাড়াতাড়ি রান্না করে নাও, আমারও বড্ড খিদে পেয়ে গেল মাংসের নাম শুনেই। খাও খাও, পেট ভরে খাও। সত্যি কতদিন বাদে মাছ মাংস এত ভালো ভালো খাবার তোমাকে রান্না করে খেতে দিতে পারছি, আমার আজকে বড্ড আনন্দ হচ্ছে। ঠিকই বলেছ, আর তোমাদেরকে খুশি দেখলে আমারও মনটা আনন্দে ভরে ওঠে। যাও, মিনিকে খাইয়ে দাও। মিনিকে আমার একটু আগেই খাওয়ানো হয়ে গেছে, তার এখন ভারী মজা, নতুন জামা পরে উঠোনে খেলে বেড়াচ্ছে। তাহলে আর কি, যাও যাও, মাকেও তাড়াতাড়ি খেতে দিয়ে তুমিও খেতে বসে পড়ো। সত্যি বৌমা, তুমি প্রমাণ করে দিলে সৎ পথে আর ধর্মের পথে থাকলে ঈশ্বর সত্যিই ডাকে সাড়া দেয়। আজ আবার আমাদের সংসারটা বহুদিন বাদে আনন্দে ভরে উঠেছে। সত্যি বৌদি, তোমাকে যতই দেখি ততই অবাক হই। না, আমিও আর কোনো দিন বাসি খাবার লোককে খাওয়াবো না। আমিও এবার থেকে সৎ পথেই থাকবো। আমার খাবারের দোকানে পয়সা দুটো কম আসুক, কিন্তু মানুষ যেন খেয়ে অসুস্থ না হয়। পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম ইছাপুর। সেই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যেত ইছামতি নদী। সেই নদীর বুকে দিনরাত এক করে নৌকা চালাতো হারান মাঝি। গ্রামের মধ্যে হারান ছিল সবচেয়ে গরিব। বাড়িতে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নি বসবাস করত। হারানের ছোট্ট মাটির বাড়িটিকে সে নিজে হাতে যত্ন করত। অন্যদিকে সেই গ্রামেই তার বিত্তবান ভাই নিত্যানন্দ ও স্ত্রী রমা থাকত। তাদের ধনসম্পদের অভাব ছিল না, বিশাল বাড়ি, অনেক জিনিসপত্র। নিত্যানন্দ একটা কারখানায় চাকরি করত। আর সেই গ্রামেই বসবাস করত জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরী। তিনি ওর তার স্ত্রী হারান মাঝিকে খুব স্নেহের চোখে দেখতেন, কিন্তু সেটা তার ভাই নিত্যানন্দ ও রমার একদমই পছন্দ ছিল না। যাই বলো দিদি, আমাদের এত টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও এই গ্রামের জমিদার বাবু তোমাদেরই বেশি স্নেহ করেন, অথচ তোমরা কত গরিব। এরকম করে বলিস না রমা, আমাদের জমিদার বাবু খুব উদার মানুষ, সবার জন্যই তার সমান ভালোবাসা ও স্নেহ রয়েছে। শুনলাম নাকি জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে, গ্রামে তো সবাই সেটাই বলা বলি করছে। তাই নাকি? সে তো খুব ভালো খবর। কিছু মনে করো না দিদি, ছোট মুখে একটা বড় কথা বলছি। তোমরা বাদ দিয়ে এ গ্রামের সবার অবস্থা অনেক ভালো, তাই বেকার বেকার জমিদার বাবুর মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়ে লাভ নেই, উপহার তো দিতে পারবে না। আমার মনে হয় জমিদার বাবু আমাদের নিমন্ত্রণ করবেন, আর তাছাড়া আমরা দামি উপহার দিতে পারবো না তো কি হয়েছে, প্রাণ ভরে আশীর্বাদ করব। বলি, আমাদের গ্রামের জমিদার বাবুর মেয়ের বিয়ে বলে কথা, আমাকে কিন্তু একটা সোনার হার কিনে দিতে হবে। আমি ওই একঘেয়ে পুরনো হারগুলো আর পরবো না। হবে হবে, সব কিনে দেব। আমি কি আর বুঝি না যে তুমি বৌদির সাথে পাল্লা দিতে চাইছো? ও মা, বৌদির সাথে আমার তুলনা? তোমার দাদার তো দিন আনতে পান্তা ফুরোয়, ওই মাছ ধরে কি আর সংসার চালানো যায় নাকি? তার সাথে কি তুমি আমার তুলনা করছো?
না না, সেটা করিনি। আপাতত তুমি যা চাও তাই এনে দেব, চিন্তা নেই। বুঝেছো মালতী, সকাল সকাল জমিদার বাবু আমাকে ডেকে পাঠিয়েছে, হয়তো কিছু দরকার আছে। ওমা, তাই নাকি? তা তুমি দেরি না করে এখনই চলে যাও। শুনছিলাম জমিদার বাবুর বড় মেয়ের বিয়ে এই কিছুদিনের মধ্যেই, হয়তো সেই জন্যই তোমাকে হয়তো ডেকে পাঠিয়েছে কোনো কাজের জন্য। হ্যাঁ, সেই সুবাদে যদি একটা কাজ পাওয়া যায় মন্দ হয় না। শুধু মাছ বিক্রি করে কি আর সংসার চলে? ঠিক আছে, চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর হারান মাঝি সেদিন সকালে জমিদার বাড়িতে যদি কোনো ভালো কাজ পায় সেই আশা নিয়ে রওনা দেয়। বেঁচে থাকো হারান, এই মাত্র তোমার কথাই হচ্ছিল, ভালো সময় এসেছো। তা আমাকে একটা বিপদ থেকে তুমি উদ্ধার করতে পারো। বলুন বলুন জমিদার বাবু, কি হয়েছে? সেরকম কিছু নয়, সামনের সপ্তাহে আমার বড় মেয়ের বিয়ে। তা তুমি তো নদীতে মাছ ধরো, ভাবছি তোমাকেই মাছের অর্ডারটা দিই। বিয়ে বাড়িতে অনেক লোকজন আসবে, তোমাকে কিন্তু ভালো ভালো মাছ এনে দিতে হবে। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আমি আপনার বিয়েবাড়ির সমস্ত মাছ এনে দেব। শুধু বলুন কি কি মাছ লাগবে। বলি বিয়ে বলে কথা, ভাবছি একটু ইলিশ পাতুরি আর চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া করব। তাই এই মাছগুলো একটু বেশি পরিমাণে এনে দিলে ভালো হয়। আর এই কাজের জন্য আমি তোমাকে পারিশ্রমিকও দেব। একটা জিনিস খেয়াল রেখো হারান, বিয়ে বাড়ি বলে কথা, মাছগুলো কিন্তু আমার সময়ে চাই। কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি আমাকে এত বড় কাজের দায়িত্ব দিয়েছেন, আমি ঠিক সময় মাছগুলো পৌঁছে দেব। ঠিক আছে হারান, তোমার কাজের ওপর আমার পুরোপুরি ভরসা আছে, তাই এত বড় দায়িত্বটা তোমাকেই দিলাম। এরপর হারান মাঝি এত বড় কাজের সুযোগ পেয়ে মহানন্দে বাড়ি ফিরে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, আর নিত্যানন্দ যে কারখানায় চাকরি করত সেই কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায়। আমার বরের চাকরি চলে গেল, আর ওদিকে হারান দাদা জমিদার বাড়ির বিয়েবাড়ি উপলক্ষে মাছের অর্ডার পেল। না না, এটা কি হতে দেওয়া যায় নাকি? যাই করেই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর জমিদার বাড়িতে বিয়ের আগের দিন রাতে হারান মাঝি মাছ ধরতে নদীতে বেরোয়। এইভাবে সে জমিদারের অর্ডার করা সমস্ত মাছ নদী থেকে নিয়ে ফিরে আসে। না, এতগুলো মাছ ধরে খুব ক্লান্ত লাগছে আর ঘুমও পাচ্ছে। ভাবছি একটু ঘুমিয়ে নি, মাছগুলো তো কাল সকালে পৌঁছালেই হবে, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নি। খুব শখ জমিদার বাবুর কাছে প্রিয় হয়ে ওঠার, দেখাচ্ছি মজা। এই মাছগুলোতে সব আমি বিষ মিশিয়ে দেব, আর মাছগুলো মরে যাবে। তারপর জমিদার বাবু দূর দূর করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এরপর রমা সমস্ত মাছগুলোতে বিষ মিশিয়ে দেয়। হায় হায় রে, এতগুলো মাছ পচায় নষ্ট হয়ে গেল। আমি যদি কালকে রাতে না ঘুমাতাম তাহলে হয়তো এটা হতো না, কিন্তু মাছগুলোতে কে যে বিষ মেশালো কে জানে। তুমি এত বড় ভুল করলে কি করে হারান? তোমার ওপর আমি ভরসা করেছিলাম, এখন বিয়ে বাড়িতে লোকজন এসে গেছে, সবাইকে খাওয়াবো কি?
তোমার মাছের প্রশংসা আমি সবার কাছে করেছি, শেষে কিনা আমাকে শেষ সময় এইভাবে ডুবিয়ে দিলে। আমি এই গ্রামের জমিদার, আমার তো মান সম্মান আর রইলই না। বিশ্বাস করুন কর্তামশাই, আমি এই ভুল করিনি। আমি ভালো ভালো মাছই ধরে এনেছিলাম, কিন্তু কিভাবে যে মাছগুলো পচে গেল নিজেও বুঝছি না। তোমাকে আর বিশ্বাস করা যায় না হারান, তুমি আমার মান সম্মান ডুবিয়েছ। তোমাকে এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাওয়ার আদেশ দিচ্ছি, আর কখনো যেন এই গ্রামে তোমাকে না দেখি। কিন্তু আমি এমন পাপ কাজ করিনি কর্তামশাই, বিশ্বাস করুন। তোমার আমি কোনো কথা আর বিশ্বাস করি না। তুমি যে সত্যি কথা বলছো তার প্রমাণ কি? কোনো প্রমাণই তো নেই, তাই আমার আদেশ এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাও। এরপর হারান মাঝি মনের দুঃখে তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায়। অবশেষে তারা ওই গ্রাম ছেড়ে একটা অন্য গ্রামে এসে উপস্থিত হয়। হ্যাঁ গো, খাবার বলতে তো এইটুকুই আছে, এটা দিয়ে আমাদের তিনজনের চলবে কি করে? মনটা ভালো নেই মালতী, ঘরে যেটুকু টাকা পয়সা ছিল সাথে করে নিয়ে এসেছি, কিন্তু আমাদের সম্বল বলতে ওই মাটির ঘরটুকুই ছিল, এখন তো আর সেটাও রইল না। কোথা থেকে যে কি হয়ে গেল সত্যি ভাবার বিষয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া জমিদারবাবু যে বিশ্বাস করবেন না সেটা জানার কথাই ছিল। যাই হোক, তুমি পারলে এই মেয়েটার জন্য একটু খাবার নিয়ে আসো। ঠিক আছে, তুমি মুন্নিকে নিয়ে এখানেই বসো মালতী, আমি বরং দেখছি আশেপাশে কোথা থেকে একটু খাবার আনতে পারি কিনা। এরপর হারান ওই গ্রামেরই এক খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে যাবার সময় এক সাধু বাবাকে পথে দেখতে পান। বৎস, বলি মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিস নাকি রে? কিন্তু বাবা, আপনি কি করে বুঝলেন যে এই ব্যাগের মধ্যে আমি আমার ছোট্ট মেয়েটার জন্যই খাবার নিয়ে যাচ্ছি? ওরে, আমি যে ত্রিকালদর্শী রে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই আমি দেখতে পাই। এই সাধু বাবা তার মানে কোনো সাধারণ মানুষ নন। তাহলে আমার সাথে যে অন্যায়টা হয়েছিল সেটা কি উনি জানেন? আমি জানি রে বৎস, তুই কোনো অন্যায় করিসনি, তুই একজন সৎ মানুষ, তোর মনে কোনো পাপ নেই, কিন্তু তোর সাথে যে অন্যায় হয়েছে সেটা খুবই খারাপ, তাই আমাকেই তার ব্যবস্থা করতে হবে। পরের দিন সকালবেলা সেই সাধু বাবা হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হন। আহা, আমার কি সৌভাগ্য, আপনার মতো একজন সাধু বাবার পা আমার এই জমিদার বাড়িতে পড়েছে। আমি এক দরিদ্র ব্রাহ্মণ, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর ঈশ্বরের নাম করি, আর কেউ কিছু নিরামিষ ভোজন করতে দিলে সেটা পেট ভরে খাই। কোনো চিন্তা করবেন না, আমার এই জমিদার বাড়িতে খাবারের কোনো অভাব নেই। আপনার জন্য নিরামিষ ভোজনের ব্যবস্থা এক্ষুনি করা হচ্ছে। এরপর সাধু বাবাকে নিরামিষ ভোজন দেওয়া হয়, কিন্তু সাধু বাবা চালাকি করে কিছু চিংড়ি মাছ সেই খাবারের মধ্যে মিশিয়ে দেয়। ঘোর অমঙ্গল! এত বড় দুঃসাহস হলো কি করে আমার খাবারে আমিষ মিশিয়ে দেওয়া? শান্ত হন বাবা, আপনি শান্ত হন। কিন্তু আমি নিজে হাতে খাবার পরিবেশন করেছি, তখন তো শুধুমাত্র নিরামিষই ছিল। এই চিংড়ি মাছগুলো কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন অন্যায় আমি সহ্য করব না। কোনো প্রমাণ আছে যে খাবারে ওই চিংড়ি মাছগুলো তুই মেশাসনি? বিশ্বাস করুন, আমি ওই খাবারে কিছুই মেশাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। যেমন ভাবে তুমি দোষ না করেও
আমি তোমাকে ভুল বুঝলাম, ঠিক তেমনই সেদিন তুমিও এই গ্রামের গরিব নিষ্পাপ হারান মাঝিকে ভুল বুঝেছিলে। এরপর সাধু বাবা তার মায়াবী শক্তির দ্বারা সেই সত্যিটা জমিদারের সামনে তুলে ধরেন। তুমি জমিদার হয়েছ, কিন্তু মানুষ চিনতে শেখনি রুদ্রপ্রতাপ। মানুষকে চিনতে সময় নেওয়া এবং তাদের কাজের মাধ্যমে যাচাই করাই হলো সঠিক বুদ্ধিমানের কাজ। আমার ভুল হয়ে গেছে, আসল দোষীকে আমি আজই শাস্তি দেব, আর হারান মাঝিকেও আমি নিজে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইব। আমাদের মনে হয় কয়েকদিনের জন্য এই বাড়ি ছেড়ে দূরে কোথায় থাকাই ভালো। জমিদারবাবু যদি জানতে পারেন যে সেদিন মাছে বিষ আমিই মিশিয়েছিলাম, তাহলে আর রক্ষে নেই। এই যে বলি, জমিদার বাবু আপনাদের ডেকে পাঠিয়েছেন, চলুন আমার সাথে। শুধু এই বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকেই তাড়িয়ে ছাড়বে। হারানের সাথে খারাপ ব্যবহার করার জন্য জমিদারবাবু মনে মনে খুব কষ্ট পান এবং তিনি ঠিক করেন পরের দিন সকালেই তাকে খুঁজতে তিনি নিজেই গ্রামে বেরোবেন। কর্তামশাই, আপনি আমাকে খুঁজতে একা এই গ্রামে বেরিয়েছেন? আমাকে তুমি ক্ষমা করো হারান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি আসল অপরাধীকে খুঁজে বের করেছি, আর সবই হয়েছে ওই সাধু বাবার জন্য। তুমি গ্রামে ফিরে চলো। সত্যি বলছেন কর্তামশাই? আজ আমি খুব খুশি। হ্যাঁ, আর আমি কথা দিচ্ছি হারান, তোমার ওই মাছ শুধু এই গ্রামে নয়, পার্শ্ববর্তী গ্রামগুলোতেও আমার লোকেরা গিয়ে বিক্রি করে আসবে। তোমার ওই মাছ চারিদিকে বিক্রি হবে, আর সেখান থেকে তুমি অনেক পয়সা রোজগার করে অনেক বড় লোক হয়ে উঠবে। এরপর হারান মাঝি তার স্ত্রী মালতী ও মেয়ে মুন্নিকে নিয়ে ইছাপুর গ্রামে আবার ফিরে আসে, আর সে জমিদারের সহায়তায় মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে বড়লোক হয়ে ওঠে। অন্যদিকে নিত্যানন্দ আর রমা সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়, আর তারা বুঝতে পারে হিংসা এবং অহংকার কখনোই মানুষকে শান্তি দিতে পারে না, বরং তা নিজের এবং অন্যের ক্ষতি করে।